আমরা যেই জায়গাটায় চলে এসেছি এই জায়গাটা থেকেই এই জায়গার বা এই পুরো অগ্রদ্বীপের শ্রাদ্ধের মেলার মাহাত্ম্য শুরু। ঠিক এই জায়গাটায় এসেই বিশ্রাম করেছিলেন স্বয়ং শ্রী চৈতন্যদেব আজ থেকে প্রায় 500 বছর আগে। তো সিকিউরিটি বেষ্টনীর মধ্যে দিয়ে এখন নিয়ে আসা হচ্ছে গোপীনাথজিউকে। আগে স্থানটা এরকমভাবে শুদ্ধ করে তারপরে গোপীনাথজিউকে নিয়ে আসা হচ্ছে। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি উপস্থিত রয়েছি পূর্ব বর্ধমানে, আর আজকে আমি আপনাদের ঘোরাবো এমন একটা মেলা যেই মেলায় পৃথিবীতে একমাত্র এই জায়গাতেই ভগবান স্বয়ং ভক্তের শ্রাদ্ধ অনুষ্ঠান পালন করেন বা পালিত হয় একমাত্র এই মেলাতেই। তো একমাত্র এই মেলাতেই ভগবান স্বয়ং এখানে আবির্ভূত হয়ে ভক্তের শ্রাদ্ধ অনুষ্ঠান পালন করেন। তো কোথায় রয়েছে মেলা সম্পূর্ণ দেখাবো, কিভাবে আসবেন এবং মেলার যে মাহাত্ম্য রয়েছে সমস্ত কিছু। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন, অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। এখন আছি রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশন থেকে এই ট্রেনটা যাবে লালগোলাতে। এই ট্রেনে করে আমরা আজকে যাত্রা করেছি, নামবো বৈদ্যবাট ডহরিতে। এই ট্রেনটা আসলে বনগাঁ থেকে, আমরা বনগাঁ থেকে আসলাম। তবে বনগাঁ থেকে এসে এই ট্রেনটার নাম্বার চেঞ্জ হয়ে এখানে রানাঘাট থেকে এসে হবে এবং কৃষ্ণনগর থেকে নাম্বার চেঞ্জ হয়ে চলে যাবে লালগোলায়। তো আমরা জার্নি করে চলে আসলাম বেথুয়া ডহরিতে। আমরা নামছি এখন বেথুয়া ডহরিতে। তো এখান থেকে নেমে আমাদের যেতে হবে মেইন রোডের দিকে। মেইন রোড বলতে যে রোডটা কলকাতা থেকে শিলিগুড়ি গেছে চাকদা কৃষ্ণনগর হয়ে, সেই রোডটা ধরে আমাদের যেতে হবে। রোডটা ক্রস করে ওইদিকে গিয়ে আমরা অটো বা যে কোনো গাড়ি আছে সেগুলো ধরবো। আর গোপীনাথের মেলার জন্য এত মাতোয়ারা মানুষ, দেখুন কত ভিড় এবং কত মানুষ এখানে নেমেছেন। এরা সবাই গোপীনাথের মেলাতেই যাচ্ছে। কোথায় মেলায় যাচ্ছেন? গোপীনাথের মেলাতে? আচ্ছা, তো অনেক মানুষ আসছে গোপীনাথের মেলায় যাওয়ার জন্য। ব্যাপার হচ্ছে স্টেশন থেকে রোডটা কাছেই এবং মেলায় যাওয়ার জন্য প্রচুর টোটো রয়েছে। আর চিড়ের উৎসব আজকে না কালকে সেটাই হচ্ছে কথা। তার কারণ আজকে শনিবার আর প্রচুর লোক রয়েছে। তবে টোটোয় করে যেতে গেলে অনেকটা সময় লাগবে। আমরা ওই পাশে গিয়ে অটো বা অন্য কোনো গাড়িতে যাব যাতে সময়টা কম লাগে। আমাদের অটো এখান থেকে ছেড়ে দিয়েছে। এখান থেকে মোটামুটি দূরত্ব 18 থেকে 22 কিলোমিটার। কেউ বলছে 18, কেউ বলছে 22। আর সময় লাগবে আধ ঘন্টা 40 মিনিট এরকম। আর প্রচণ্ড ভিড় আজকে, যেহেতু চির মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজকে না কালকে হবে সেটাই গিয়ে দেখতে হবে। আমরা এখন পার হচ্ছি পুরোপুরি নদিয়া থেকে। আমরা ঢুকছি পূর্ব বর্ধমান। সামনে একটা জায়গা রয়েছে যেটা নদিয়া শেষ বা পূর্ব বর্ধমানের শুরু। মোটামুটি 40 মিনিট জার্নির পর আমরা চলে এসেছি গোপীনাথ মেলার পুরো একদম মেলা গ্রাউন্ডে। আর এখানে দেখুন কাঠের গোপীনাথজির বিগ্রহ বিক্রি হচ্ছে, বেশ ভালোই ভিড় রয়েছে। আমরা চলে এসেছি পুরনো মন্দিরের সামনে, এখানেই রয়েছে বিগ্রহ। আর এইটাই হচ্ছে প্রথম এমন এক মেলা যেখানে ভগবান স্বয়ং ভক্তের শ্রাদ্ধ অনুষ্ঠান পালন করে। একমাত্র এখানেই হয়, সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের এই অগ্রদ্বীপেই হয়। আর পুরো মন্দিরের সামনেই আমরা চলে এসেছি। আর মন্দিরের সামনে অনেক নাম সংকীর্তন তো হচ্ছেই, আর এদিকে ভোগ দেওয়ার জন্য এদিকে অনেক বাটাটাটা রয়েছে। আর মূল মন্দিরের সামনেই আমরা চলে এসেছি। এই যে এগুলো রেখে দিয়েছেন কি ওই শ্রাদ্ধ অনুষ্ঠানে দেবে তাই সবাই? খই কলা এগুলোকে কি বলে, নৈবেদ্য বলে নাকি? হ্যাঁ, ভোগ। আচ্ছা, শ্রাদ্ধ অনুষ্ঠান এখানে পালিত হবে। আর এটাই কি মূল মন্দির? মূল মন্দির ওইটা গোবিন্দগঞ্জের সমাধি মন্দির। আচ্ছা, এর নিচে সমাধি রয়েছে। আজকে 12টায় এখানে শ্রাদ্ধ অনুষ্ঠান হবে। তো এটা হচ্ছে গোবিন্দ ঘোষের বা যেই ভক্ত সেই ভক্তের সমাধি ক্ষেত্র নিচে রয়েছে আর ওপরে রয়েছে মন্দির। আর এইখানে অনেক ভক্তরা আসছেন, ভক্তরা এসে তাদের ভক্তি নিবেদন করছেন। আর এখানেই একটু পরে শ্রাদ্ধ অনুষ্ঠান পালিত হবে। আমরা গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরটা দেখে সামনে এগোচ্ছি। মূল মন্দির সেটা একটু আগে গেছিলাম। মূল মন্দিরে নাম সংকীর্তন হচ্ছে সকাল থেকেই।
আর আজকে একাদশী লেগেছে সকালবেলাতে 6:15 না 6:05 নাগাদ। আর আজকেই শ্রাদ্ধ অনুষ্ঠান হবে, আর কালকে হবে চিড়ে মহোৎসব, এবং পরশুদিন অন্নভোগ, তারপরে দোল মানে রং খেলা হোলি, এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হবে। মূল মন্দিরের সামনে চলে এসেছি, এখন থেকেই ভিড় জমতে শুরু করেছে এবং ভক্তরা আসছে এক এক করে। হ্যাঁ, সূর্যর তিলক হয়ে গেল। তো আমরা এখানে জুতো খুলবো, জুতো খুলে ওপরে যাব, ওপরে গিয়ে তারপর আমরা বিগ্রহটা দর্শন করে এদিকে আসব। সবাই স্নান করে মাথায় প্রসাদ নিয়ে এরকমভাবে যাচ্ছে বিগ্রহর দিকে, বিগ্রহ দর্শন করে আবার চলে আসবে। আর ওইখানে রয়েছে পূজারি, আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি মূল বিগ্রহটা, যেটা কাছা পরিয়ে সাজানো হয়েছে কিনা সেটাও দেখব। মূল বিগ্রহ দেখা যাচ্ছে এখান থেকে, কাছা পরিয়ে সাজানো হয়েছে, সাদা ধুতি এবং কাছা পরিয়ে সাজানো হয়েছে বিগ্রহকে। এবার এটাই হচ্ছে গোপীনাথের বিগ্রহ। এবং আজকে বেশ ব্যস্ত। গতবার এসে পূজারীর মুখ থেকে অনেক কথা শুনতে পেরেছিলাম, তবে এবার আর হবে না, কারণ এবার পুজোর দিনে এসেছি, খুবই ব্যস্ত। গতবার পুজো 2-3 দিন আগে এসেছিলাম, সেটা শোনা গেছিলো, তবে এবার পুজোর কারণে প্রচণ্ড ব্যস্ত রয়েছে। সব ভক্তরা ভক্তি ভরে এখানে প্রণাম করছে, একদম লুটিয়ে পড়ে প্রণাম করছে। আমরা মূল মন্দির থেকে বেরোলাম, এখন বাজে প্রায় 9:30, আর 12টায় শ্রাদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ততক্ষণের মধ্যে আমরা এর আশেপাশে একটু ঘুরে দেখি যে আর কি কি বিশেষ স্থানগুলো রয়েছে, সেগুলো ঘুরে আপনাদেরও দেখাই। তো আমরা এখন সোজা যাব নতুন মন্দিরের দিকে এবং ঘাটের দিকে, যেই ঘাট বিশেষভাবে মানে বিখ্যাত এখানে। আমরা এখানে এসেছি এবং এখানে এসে দেখছি অনেক দোকান, তার মধ্যে একটা বিশেষ দোকান হচ্ছে কাঠের পুতুল। দেখুন পুতুলগুলো কাঠের তৈরি, গৌর নিতাই পুতুল রয়েছে, এদিকে যাই হোক পুতুল রয়েছে, রাজা রানী রয়েছে, এখানে কৃষ্ণ ঠাকুর রয়েছে, পুরো কাঠের রং করা পুতুল। আর এগুলো হচ্ছে পুরোপুরি নতুন গ্রামে তৈরি। নতুন গ্রাম বলতে অগ্রদ্বীপের নতুন গ্রাম, আপনারা যেটা দেখেছেন বিভিন্ন ভিডিওতে যে পুতুল গ্রাম, সেই পুতুল গ্রামেই পুতুল। আর অগ্রদ্বীপ স্টেশনটা এখান থেকে ঘাট পার করলে অগ্রদ্বীপ স্টেশন, ঘাট পার করলে মোটামুটি 10 টাকা বিনিময়ে যদি টোটো ভাড়া দিয়ে যাওয়া যায় তাহলে অগ্রদ্বীপ স্টেশন। আর আমরা সোজা যাচ্ছি নতুন মন্দিরের দিকে, যেখানে 6 মাস থাকেন গোপীনাথ, মানে 6 মাস এখানে থাকেন এবং 6 মাস ওখানে থাকেন। তারও একটা কারণ রয়েছে, আপনারা সবটাই জানতে পারবেন। মেলায় এগুলো হচ্ছে বালা তৈরি হচ্ছে, ধরবো একটা, কি দিয়ে তৈরি করছে এগুলো? সবগুলোই বেত, পুরোপুরি বেত। আর এইটা যেটা, এটাও কি বেত? আচ্ছা, আমি প্রথমে দেখে মনে করেছিলাম বাঁশের চাচ, সেটা নয়, বেত। উনি এইরকমভাবে বেতের বালা তৈরি করছেন। এই বালাগুলো কারা পরে? মেয়েরা পরে। আচ্ছা, সন্ন্যাসী হইলে বেরে ছেলেরা পরে। আচ্ছা, আর এগুলো হচ্ছে সন্ন্যাসীর জন্য, ওই যে পূর্ণ স্নান রয়েছে, বারুণী স্নান, তার জন্যে। বারুণী স্নানটা কবে পড়েছে এখানে? 15 তারিখে। 15 তারিখ তো কালকেই বারুণী স্নান নাকি? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর এগুলো হচ্ছে বড় বড় পলা। কত করে বিক্রি করবেন এগুলো? 30 টাকা। 30 টাকা, পুরো বেতের তৈরি, 30 টাকা। আর ছড়িগুলো 120। এই একবারই লাগে না রেখে দিলে প্রতি বছর হয়? প্রতি বছর। আচ্ছা, এটা বেশ ভালো জিনিস, 120 টাকা দিয়ে। যাই হোক, আমরা সামনের দিকে এগোই। একটু সামনের দিকে এগোলে আমরা নতুন মন্দিরের দিকে যাব। আমরা চলে এসেছি নতুন মন্দির বা দোল মন্দিরের সামনে। আর দোল মন্দির হচ্ছে এটা, 6 মাস এখানে থাকেন গোপীনাথ ঠাকুর, আর 6 মাস থাকেন ওইখানে। ব্যাপার হচ্ছে গিয়ে 6 মাস রাখা হয় কারণ ওই মন্দির নিয়ে একটা বিশেষ ব্যাপার রয়েছে এখানে, আভ্যন্তরীণ ব্যাপার, ওর জন্য 6 মাস এখানে, 6 মাস ওখানে রাখা হয়। আর এখনও 4 দিন ওখানে থাকবেন, দোল উৎসব হয়ে যাওয়ার পরেও 4 দিন থাকবেন, তারপরে আবার এখানে চলে আসবেন। অগ্রদ্বীপ গোপীনাথজিউ সেবা সমিতি, দুটোই অগ্রদ্বীপ গোপীনাথজিউ সেবা সমিতির মধ্যেই পড়ে। আর এটা মন্দিরটা কাছ থেকে এরকম, এবং দূর থেকে মন্দিরের একটা বেশ চূড়া রয়েছে, চূড়াটা বেশ সুন্দর দেখা যায়। আমি দেখাচ্ছি এপাশে এসে, চূড়াটা দূর থেকেই দেখা যায়। আর মন্দিরের পাশেই রয়েছে বিশ্রামের একটা জায়গা বা তুলসী মঞ্চ, ওখানে অনুষ্ঠান করা হয়। আর এখানে রয়েছে
নতুন মন্দির। আমরা পুরনো মন্দির দেখিয়ে আনলাম, যেখানে এখন গোপীনাথ জিউ রয়েছে, আর এটা হচ্ছে পুরনো মন্দির। আর এরপরে আমরা যাব আর একটু সামনের দিকে এগিয়ে ডান দিকে ঘাটের দিকে। তো 6 মাস কেন থাকেন উনি সেটাই শুনবো। 6 মাস থাকেন তো না 3 মাস? হ্যাঁ, এটা পরে, এটা মন্দিরটা তৈরি হওয়ার পরে হ্যাঁ, এখানে আসে। তো এটা কেন হয় মানে এটা ভক্তের অনুরোধ। 2 জায়গায় থাকে কেন? ওখানে থাকে হচ্ছে এইটা বলতে পারবো, এটা এখানে এখানকার মানুষরা বলতে পারবে। আচ্ছা আচ্ছা, উনি স্থানীয় নন, আমি ভেবেছিলাম স্থানীয়। আপনি স্থানীয় লোক নাকি? এই গোপীনাথজিউ মন্দির দুটো, তো দুটো মন্দিরে থাকে কেন? 6 মাস করে থাকে। কেন 6 মাস করে দুটো মন্দিরেই থাকে? আগে কৃষ্ণনগরে যেত, এখন কৃষ্ণনগরে যায় না, ওই জন্য। আচ্ছা, এটা কে তৈরি করেছে? কৃষ্ণনগর রাজবাড়ি থেকে কি? না, বাবা গোপীনাথ সেবা সমিতির পক্ষ থেকে। আচ্ছা, আর ওই মন্দিরটা? ওটা আমাদের গোপীনাথী সেবা সমিতির পক্ষ থেকে। আচ্ছা, যেহেতু ওখানে যেত কৃষ্ণনগর রাজবাড়িতে যেত, কৃষ্ণচন্দ্র রাজার বাড়িতে যায় না, ওর জন্য এখানে থাকে। ওই যাওয়া বন্ধ হয়েছে কতদিন? ভালো বলতে পারে। আমি জানতে চাইছি যে এই যে গোপীনাথজিউ মন্দিরটা রয়েছে, মূর্তি ওখানে, মানে গোপীনাথজিউ ওখানে থাকেন 6 মাস, এখানে 6 মাস থাকেন, এটা কেন 6 মাস থাকে কেন? এটা আমাদের অগ্রদীপ সিস্টেম। ও আচ্ছা আচ্ছা, এটা অগ্রদ্বীপের একটা বিষয় আর রীতি। আর আগে যে ইয়েটা ছিল, যে কোর্টে বিভিন্ন কেসও চলেছিল, যে ওই বিষয়গুলো নিয়ে, ওগুলো এখন নিষ্পত্তি হয়। বলতে চাইছি, হ্যাঁ। ঠাকুর অগ্রদীপের সৃষ্টি করা হয়েছিল, হ্যাঁ, অন্যায় করে ওই কৃষ্ণনগরের রাজা নিয়ে গিয়েছিলেন। আচ্ছা পরবর্তীকালে কেসের মাধ্যমে আমরা জয়লাভ করি এবং গোপীনাথ অগ্রদীপ প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো আমরা মূল বিষয়। আর প্রায় 500 বছর ধরে তিনি এখানেই রয়েছেন, এখানেই পূজিত হচ্ছে। আচ্ছা, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। নমস্কার। নমস্কার। এই হচ্ছে আসল বিষয়, এই হচ্ছে আসল কারণ যার জন্য গোপীনাথজিউ 2 জায়গায় থাকেন। আর এই হচ্ছে ব্যাপার, মানে কোর্টের থেকে কেস করে এসে তারপর ভগবান এখানেই স্থায়ী হয়েছেন। ভাবুন, ভগবানকেও এক জায়গায় স্থায়ী হতে গেলে কোর্টের থেকে কেস করে পারমিশন নিয়ে আসতে হচ্ছে। পৃথিবীতে জন্মালে যাই হোক এই নিয়ম মানতেই হবে। যাই হোক, আমরা সামনের দিকে এগোই। আমার সামনে দেখুন লরি রয়েছে, এরকম অনেক লরি করে এরকম আখড়া তৈরি করছে, বা এরকম জায়গাগুলো তৈরি করছে। এই জায়গাগুলোতেই মানে যারা এসছেন তারা আজকে যেমন থাকবেন, কালকে চিড়ে ভোগ গ্রহণ করবেন, এবং পরশুদিন এখান থেকেই খাওয়ানো হবে। যত মানুষ আসে সব মানুষকে পরশুদিন মানে অন্নপ্রসাদ খাওয়ানো হয়, একটা শ্রাদ্ধ অনুষ্ঠানে যা খাওয়ানো হয় নিরামিষ, সেই রকম সব জিনিসপত্র খাওয়ানো হয়, এবং বিভিন্ন আখড়া রয়েছে এখানে। খুব কম করে হলেও প্রতি বছর যা হিসেব বলছে, সেই হিসেব অনুযায়ী 20 থেকে 30 লাখ লোক আসে বা ভক্তের সমাগম হয়, যার জন্য এত সুন্দর ব্যবস্থা। তো আমরা যাচ্ছি, হেঁটে আরও যেতে হবে কিছুটা, তারপর বিশ্রামতলা। তো আমরা এই রাস্তা দিয়ে যাবো মহাপ্রভুর বিশ্রামতলা। মহাপ্রভু প্রথমে যেখানে এসে বিশ্রাম নিয়েছিলেন, কতটা যেতে হবে? ওই তো সামনে বাগানে। আচ্ছা, বাগানের মধ্যে? হ্যাঁ। আচ্ছা, ওই জায়গাটা সংস্কার করা নেই? মন্দির করা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আচ্ছা, তো এই রাস্তা দিয়ে যেতে হবে, মোটামুটি আমাদের এইরকম মাটির রাস্তা দিয়েই যেতে হবে বিশ্রামতলায়। মানে বিশ্রামতলায় মহাপ্রভু এসে প্রথম বিশ্রাম নিয়েছিলেন, এবং এই মেলার যে কাহিনী সেটা বিশ্রামতলাতে গিয়েই বলবো, যেখান থেকে মেলাটা শুরু হয়েছিল বা এত মাহাত্ম্য শুরু হয়েছিল। যারা গোপীনাথের মেলায় আসেন বা এই শ্রাদ্ধের মেলায় আসেন, পশ্চিমবঙ্গের একমাত্র শ্রাদ্ধের মেলায় আসেন, তারা একবার এসে এই জায়গাটা ঘুরে যাবেন। তার কারণ এই জায়গাটা অতটা কিন্তু সামনে না, একদম ঘাট থেকে ডান দিকে বেঁকে আসতে হবে, এবং এই জায়গাটার মাহাত্ম্য রয়েছে, যেহেতু মহাপ্রভু এই জায়গাটায় এসেই বিশ্রাম নিয়েছিলেন, এবং আমরা সেই জায়গাটাতেই চলে এসেছি, সেই বিশ্রামতলায়। আপনারা জানতেন এটা বিশ্রামতলা? আগে এসছেন? প্রথম এসছেন? টোটোওয়ালা নিয়ে আসলো? টোটোওয়ালা খুব ভালো এই জায়গাটা নিয়ে আসলো, কিন্তু অনেকে এই জায়গাটায় আসেই না, চেনেই না বা জানেই না। কিন্তু এই জায়গা থেকে এই গ্রামের যে মাহাত্ম্য, এই জায়গা থেকেই শুরু। আচ্ছা, বিশ্রামতলা এই যে এইটা বাঁধানো রয়েছে, তবে ঠিকঠাক রাস্তা করা নেই, এরকম মাটিরই রাস্তা, আর এইরকমভাবে সুন্দরভাবে এইরকম একটা নির্মাণ করা রয়েছে। আমি যেটা প্রথমে বলছিলাম নির্মাণ করা নেই, সেটা নির্মাণ করা রয়েছে। আর আমাদের প্রথমে রাস্তা দেখিয়েছিল ওই পাশে যেই ধানের ক্ষেত রয়েছে সেখানে, ওই দিক থেকে না এসে আমরা এখান থেকে আসলাম। আর বিশ্রামতলায় এসে এবার বলবো এই জায়গার মাহাত্ম্যটা। আমরা যেই জায়গাটায় চলে এসেছি, এই জায়গাটা থেকেই এই জায়গার বা এই পুরো অগ্রদ্বীপের শ্রাদ্ধের মেলার মাহাত্ম্য শুরু। ঠিক এই জায়গাটায় এসেই বিশ্রাম করেছিলেন স্বয়ং শ্রী চৈতন্যদেব, আজ থেকে প্রায় 500 বছর আগে। তথ্য অনুযায়ী 1510 থেকে 1515 খ্রিস্টাব্দের মধ্যে এখানে এসে তিনি বিশ্রাম করেছিলেন এই আমবাগানে। তিনি যখন পদব্রজে বেরিয়েছিলেন তখন তার পারিষদ ছিলেন 8 জন।
সেই 8 জনের মধ্যে গোবিন্দ ঘোষ অন্যতম। আর আমার সামনে যে নির্মাণটা দেখা যাচ্ছে, যে নির্মাণটা খুব সুন্দরভাবে করা রয়েছে, ঠিক এই জায়গাটা এসেই বিশ্রাম নিয়েছিলেন। এবার এর আগের গ্রামে যখন তিনি বিশ্রাম নিয়েছিলেন, মানে এইরকমই ঘটনা রয়েছে, আগের গ্রামে বা আগের দিন যদি বিশ্রাম নিয়েছিলেন, দুপুরবেলা খাবার পর ঠাকুর মুখ শুদ্ধি চেয়েছিলেন, তখন গোবিন্দ ঘোষ একটা হরিতকি এনে দিয়েছিলেন। এবার সেই হরিতকি আবার রেখেও দিয়েছিলেন কাছে, যে পরবর্তীতে পরের দিন যদি আবার চায়। তো এইখানে এসে পরের দিন যথারীতি শ্রী চৈতন্যদেব আবার মুখ শুদ্ধি চেয়েছিলেন, তো গোবিন্দ ঘোষ তখন হরিতকিটা নিজের সঞ্চয় থেকে বার করে দিয়েছিলেন। এবারে ব্যাপার হচ্ছে, তখন ঠাকুর বুঝতে পেরেছিলেন যে সঞ্চয় বাসনা তার এখনও যায়নি, তাই তখনই তিনি তাকে ত্যাগ করেন এবং এখানে থেকে যেতে বলেন এবং সংসার ধর্ম করতে বলেন। সেই অনুযায়ী উনি এখানে থেকে যান শ্রী চৈতন্যদেবের আদেশে, যেহেতু সঞ্চয় বাসনা তার যায়নি, আর তার সঙ্গে থাকতে গেলে সঞ্চয় বাসনা ত্যাগ করতে হবে, তাই দিয়ে এখানে থেকে যান। বিবাহ করেন পরবর্তীতে এবং তার একটি পুত্র সন্তানও হয়। তারপর তার এর মধ্যে একবার ওই গঙ্গার যে ঘাটে একটু পরে যাব, সেই ঘাটে স্নান করতে গিয়ে তার পায়ের কাছে একটা কাঠ এসে থেকেছিল। সেই কাঠ দিয়েই, বা কাষ্ঠ যেটাকে বলে, সেই কাঠ দিয়েই তিনি গোপীনাথের মূর্তি তৈরি করেছিলেন এবং মূর্তি তৈরি করে দিয়েছিলেন স্বয়ং শ্রী চৈতন্যদেব মূর্তি তৈরি করে দিয়েছিলেন। এবং যেই মন্দিরটা পুরনো ছিল, সেই মন্দিরটা ছিল গঙ্গার গর্ভে, সেটাও আমি আপনাদের দেখাবো একটু পরে। এখানে গিয়ে সেই মন্দিরটা ধ্বংস হয়ে গেছে এখন, পরবর্তীতে এই মন্দির করা হয়েছে। তো সেইখানে মন্দির তৈরি করে তিনি পুজো দিতেন। এবার ব্যাপার হচ্ছে, তিনি পুজো দিতেন, এবার তিনি বিয়ে করেছিলেন, তার একটা ছেলে ছিল, তার নাম হয়তো খুব সম্ভবত গোরাচাঁদ। গতবার এসে আমি পুরোহিত যিনি ছিলেন মন্দিরের, মেন মন্দিরের পুরোহিত, তার কাছে সব শুনেছিলাম, শোনাতে পেরেছিলাম। যেহেতু এবার, গতবার এসেছিলাম অনুষ্ঠানের 2 দিন আগে, এবার যেহেতু অনুষ্ঠানের দিনই এসেছি, তাই ওখানে প্রচণ্ড ভিড়, ওই সুযোগটা আজকে আর পেলাম না, আপনাদের শোনাতে পারলাম না। তবে যেইটুকু মনে আছে সেটুকু আপনাদের বলছি। তো ওনার যে ছেলে ছিল, তার নাম ছিল গোরাচাঁদ, 11 বছর বয়স হয়েছিল। এবার তার ছেলের জন্মের পর তার স্ত্রী মারা যাওয়ার পরে তিনি গ্রামে ভিক্ষা করে যেই অন্ন জুটত, সেগুলো এনে প্রসাদ হিসেবে খাওয়াতেন বা দিতেন, ভোগ দিতেন গোপীনাথকে। তো একদিন দেরি হয়ে গেছে, তো তার ছেলে ভোগ দিয়েছে এবং ছেলে ভোগ দিয়ে তাকে খাইয়েছে। তো ঠাকুর খাবে না, গোবিন্দ ঘোষের হাতেই খাবে। তো তার ছেলে এরকম নাকি বলেছে যে বাবার কাছেই খাও, আমার কাছে কেন খাও না। তো তার কাছে খেয়েছে, তো একটা শর্তে, যদি বলে তাহলে ও মারা যাবে। তো গোবিন্দ ঘোষ বাড়ি যাওয়ার পরে ওর ছেলেকে জিজ্ঞাসা করেছে ভোগ দেওয়া হয়েছে, তো যথারীতি ও বলে দিয়েছে হ্যাঁ আমি দিয়েছি ভোগ। তা বলার পরেই ছেলে মারা যায় এবং মারা যাওয়ার পরে গোবিন্দ ঘোষ শোকে একদম মুষড়ে পড়েছিলেন। যাই হোক, আমার ছেলেটা মারা গেল, ওর মুখাগ্নি কে করবে, শ্রাদ্ধ অনুষ্ঠান কে করবে, এই শোকে তিনি ম্রিয়মাণ হয়েছিলেন। এবং ঠাকুর স্বপ্নাদেশে তাকে বলেছিলেন যে গোপীনাথ ঠাকুর, যে আমিও তোমার একমাত্র ছেলে তো মারা গেছে, আমিও তোর একরকম ছেলেরই মতো বা তোর ছেলে বেঁচে থাকলে তোর শ্রাদ্ধ অনুষ্ঠান একবারই করা হতো 1 বছর, আর আমি তোর শ্রাদ্ধ অনুষ্ঠান প্রতি বছর করব। তারপর থেকেই মোটামুটি শ্রাদ্ধ অনুষ্ঠানটা শুরু হয়। এই হচ্ছে মূল কাহিনী এইটুকু বলে রাখলাম আপনাদের, যেহেতু পুরো মেলা ঘুরছি, কাহিনী একটু জানা দরকার, বা কাহিনী না জানলে মেলাটা অসম্পূর্ণ থেকে যায়। তাই তবে গুগলে বা অন্য জায়গায় এরকম বহু একই কাহিনী পেয়ে যাবেন আরও বিস্তারিতভাবে। কাহিনী তো এখান থেকেই নেওয়া, আমরা জেনেই আসি, বা গুগল থেকে জানা, বা বিভিন্ন তথ্য থেকে জানা, বা বিভিন্ন আর্টিকেল সংগ্রহ করে আমরা কাহিনী জেনে আপনাদের সামনে বললাম। এই কাহিনীর মধ্যে যদি একটু বা এদিক ওদিক কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন, যাতে পরবর্তীতে আমারও জানে সুবিধা হবে, আমিও জানতে পারবো, আমারও সুবিধা হবে। এই হচ্ছে কাহিনী, আর এই হচ্ছে সেই আমবাগান। এখানে একটা বড় ফলক রয়েছে এবং ফলকে লেখাও রয়েছে মহাপ্রভুর বিশ্রামাগার। আর এখানে মহাপ্রভু অগ্রদ্বীপে এসে এই স্থানটিতেই বিশ্রাম করেছিলেন এবং বেশ কিছুদিন কাটিয়েছেন। এই বিশ্রামতলা থেকেই মহাপ্রভুর এত বড় মধুর লীলাটি প্রকাশিত হয়। গোবিন্দ ঘোষের মাধ্যমে গোপীনাথের সেবা পূজা নিয়ে গোবিন্দ ঘোষ প্রথম এখানেই ছিলেন। আচ্ছা, এখানে লেখা আছে, পরবর্তীতে মন্দির অন্যত্র স্থানান্তরিত হয় এবং এই বিশ্রামতলাটি মহাপ্রভু ও তার পার্শ্বদের পদধূলি মিশ্রিত স্থান। অতএব হে ভগবান, তোমার পদরেণু মিশ্রিত পূর্ণ ভূমিকে জানাই কোটি কোটি প্রণাম। তবে লেখাটা এই বছর আর করা হয়নি, রং করা হয়নি।
আপনারা বোর্ড দেখেই বুঝতে পারছেন এখানে জীর্ণ হয়ে গেছে বোর্ডের অবস্থা। শ্রী শ্রী গোপীনাথ ধাম অগ্রদ্বীপ পূর্ব বর্ধমান। বোর্ডটা যদি প্রতি বছর একটু রং ঠং করা হয়, লেখাগুলো দেওয়া হয়, বেশ ভালোই লাগে, এখানে এসে জানতে পারবে। আমি তো আপনারা কতদূর দেখতে পাচ্ছেন ছবির মাধ্যমে বা ক্যামেরার মধ্যে দিয়ে কতটা দেখতে পাচ্ছেন লেখাটা, যেই লেখাটা আমি এতক্ষণ পড়লাম সেটাই হচ্ছে ব্যাপার। কারণ লেখাটা একদম মলিন হয়ে গেছে এখানে, আর এমন কালিতে লেখা ধুয়ে ধুয়ে মলিন হয়ে গেছে। তো এই হচ্ছে সেই পূর্ণভূমি, সেই মহাপ্রভুর পদরেণু বা পদধূলি মিশ্রিত স্থান। জায়গাটা বেশ শান্তশিষ্ট, ছায়া দিয়ে ঘেরা। ওইদিকে যেমন গরম লাগছিল, এই জায়গাটুকুর মধ্যে এত গরম লাগছিল না। বিশ্রাম তলা, একদম সার্থকী বিশ্রাম তলা। তার একটাই কারণ, এখানে এসে সত্যি বিশ্রাম নিতে ইচ্ছে করছে। কারণ এত দূর হাঁটছি, এখন বেশি বাজে না, বাজে 10:30, 9:30 নাগাদ ওই দিক দিয়ে যখন হাঁটছিলাম তখনও যা ঘাম হচ্ছিল, মাথা ঘেমে গেছিলো। আর এখানে এসে মানে এসি তো একটা অন্যরকম ঠান্ডা, এখানে এসে প্রাকৃতিক এসি, দারুণ শীতল আবহাওয়া এখানে। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা ঘাটের দিকে যাব। আমরা ঘাটের দিকে চলে আসছি এবং সবাই স্নান করে আসছে। ওই দিক থেকে উঠে সোজা গিয়ে গোপীনাথ মন্দিরে পুজো দেবে। তাই আপনারা স্নান করে যাচ্ছেন, পুজো দেবেন তাই? আচ্ছা, ঘাটের দিকে সোজা? হ্যাঁ, আর আসল ঘাট? স্নানের ঘাট। আর পারাপার হয় কোন ঘাট দিয়ে? প্রচণ্ড রোদ, ওর জন্য মাথায় রুমাল দিতে হয়েছে। আমরা চলে এসেছি ঘাটে। এটা হচ্ছে শ্মশান ঘাট। দুটো ঘাট রয়েছে, এটা শ্মশান ঘাট। আর ওপাশে যেটা রয়েছে, জেটিগুলো আসছে, ওটা ওপাশে হচ্ছে কাটোয়া লাইন পড়ে, অগ্রদ্বীপ স্টেশন ওদিকে কাটোয়া লাইনে। আর আমার সামনে রয়েছে আরেকটা ঘাট, এখান থেকে এই জেটিগুলো ছেড়ে যায়। বড় বড় গাড়িগুলো এই জেটি দিয়ে এপার ওপার হয়। এটা গঙ্গা নদী, গঙ্গা নদীর এপার ওপার হয় এরকম বড় বড় জেটিগুলো দিয়েই। আর আমরা এপাশ থেকে এখন আসল বা মেন যে ঘাট, সেই ঘাটের দিকে যাওয়ার চেষ্টা করব, যেই ঘাট থেকেই জল তুলে গোপীনাথকে স্নান করানো হয়। আরেকটা কথা বলে রাখি, কথিত আছে আগে মন্দির নাকি গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। এইরকমই কোনো একটা জায়গায় আগে মন্দির ছিল, যেটা গঙ্গা গর্ভে তলিয়ে গেছে, তারপরে ওই মন্দিরটা নির্মাণ করা হয়েছে। তবে ওই মন্দিরটাকে বলা হয় পুরনো মন্দির, আর তারও পরে একটা মন্দির নির্মাণ করা হয়েছে, তাকে বলা হয় নতুন মন্দির। আর যে মূল মন্দির আগে যেটা ছিল, সেটা এদিকেই ছিল, এরকম কোনো একটা জায়গাতেই ছিল। আর এই টিন দিয়ে এখন ঘিরে দেওয়া হয়েছে এই জায়গাটা, যেহেতু মেলা, সেই কারণে। আমরা আসল ঘাটের কাছে চলে এসেছি। এখানে পূর্ব বর্ধমান জেলা পুলিশের আন্ডারে পুরো নিরাপত্তা রয়েছে এখানে। আর যেখানেই মেলা ঠেলা এইসব কিছু হয়, সেখানেই রাজনৈতিক দল ভোটের প্রচারের জন্য তাদের একটা একটা করে পতাকা টানিয়ে দেয়। এখানে প্রচুর পতাকা টানিয়ে দিয়েছে। আর এরকম করিডোর করা হয়েছে যাতে ভিড় ঠিড় না হয়। আর ঘোষণা করছে একটা নৌকা 70 জনের বেশি ওঠা যাবে না। তো এইটাই হচ্ছে ঘাট, আসল ঘাট। এখানে প্রচুর লোকজন এসছেন স্নান করতে। এখান থেকে স্নান করে তারপর উঠে চলে যাচ্ছেন মন্দিরের দিকে, মন্দিরে গিয়ে তারপর পুজো দিচ্ছেন। আর এখানে প্রচুর মানুষ আছেন যারা এইরকমভাবে চাল ঠাল দান করে যাচ্ছেন। তো এখান থেকে সোজা আমরা উঠবো, উঠে আবার মেন মন্দিরের দিকে যাব। যে এখানে একটা ভালো জিনিস দেখতে পেলাম, ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, মানে ভারতীয় অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষ এখানে একটা জলমার্গ বিকাশ প্রজেক্টের আন্ডারে এখানে একটা বিশ্রামাগার তৈরি করে রেখেছে। তবে এই বিশ্রামাগার নর্মাল সব দিনে ঠিক আছে, কিন্তু মেলার সময় এই বিশ্রামাগারে কুলোবে না। ওর জন্যই এরকম ছোট্ট ছোট্ট ঘাঁটি করা হয়েছে সাধু বাবাদের জন্য, তারা নিজেরাই ঘাঁটি করে রেখেছেন। আর এই দেখুন, এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে ভ্যানের ওপরেই, আর এখানে রয়েছে গোপালের মূর্তি, লাড্ডু হাতে গোপাল, লাড্ডু গোপাল। তারপরে ঘাট থেকে উঠে আবার মন্দিরের দিকে হেঁটে যাচ্ছি। এগুলো কি চিকেন? কত করে? চিকেনের আইটেম, যাই হোক। আচ্ছা, ব্যাপার হচ্ছে এইরকম ধর্মীয় মেলায় যেখানে অনুষ্ঠিত হয়, সেখানে চিকেন বা এইরকম নিরামিষ না আমিষ আইটেম রাখাটাও কতটা যুক্তিপূর্ণ সেটা আপনারাই বিচার করে দেখবেন। তার থেকে বড় কথা, মেলা কর্তৃপক্ষ এটা করতে পারে যে মেলা যে কদিন হবে, অন্তত যেহেতু একটা ধর্মীয় মেলা, সেহেতু মেলার 3-4 দিন অন্তত এইসব দোকান মেলায় না বসালেই ভালো হয়। আর যারা মেলায় ঘুরতে আসবে সবাই পুণ্যার্থী, এটাই হচ্ছে আমার খারাপ লাগলো। ওর জন্য আমি বললাম আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে বিভিন্ন মেলাতে, যেগুলো বিভিন্ন ধর্মীয় মেলা বা ঠাকুর দেবতা সম্পর্কিত বিভিন্ন বিষয় রয়েছে তাতে, সেখানে এগুলো কতটা মানানসই হয়, মতামত অবশ্যই জানাবেন।
আমরা ঘাট থেকে চলে এসেছি, 12টা বাজার 15 মিনিট বাকি রয়েছে। 12টার সময় গোপীনাথজিউকে নামানো হবে ওখান থেকে এবং কাছা পড়ানো হয়ে গেছে। আপনারা দেখতে পেরেছেন আগেই ভিডিওতে, প্রথমেই এসে দেখিয়েছিলাম কাছা পড়ানো হয়ে গেছে। এবার শ্রাদ্ধ অনুষ্ঠান পালিত হবে, মানে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ অনুষ্ঠান এখন পালিত হবে। স্বয়ং ভগবান ভক্তের শ্রাদ্ধ করবেন, সেই দৃশ্যটা এখন আমরা দেখব এবং আপনারাও দেখতে পারবেন। বেশ ভালোই ভিড় জমেছে এখানে, দেখুন। ব্যাপার হচ্ছে এখানে গোবিন্দ ঘোষের সমাধিক্ষেত্র, সমাধি মন্দির এখানে নিয়ে আসা হয়েছে এবং ভেতরে শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে, কিন্তু ভেতরে আমাদের জনসাধারণকে এখন যেতে দেবে না। রয়েছে শুধুমাত্র যারা সেবায়িত তারা এবং পূজারীরা, তারাই ওখানে রয়েছে। ওর জন্য ভেতরেই অনুষ্ঠানটা সম্পন্ন হচ্ছে, তারপরে বাইরে বেরোবেন। দেখুন কত মানুষের ভিড় এখানে। ভেতরে রয়েছে অনুষ্ঠান, ভেতরে হচ্ছে, ওর জন্য বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না। তবে কত মানুষ ভিড় করে রয়েছে এখানে অনুষ্ঠান দেখার জন্য, আমাদের মতোই। তবে শ্রাদ্ধ অনুষ্ঠানটা এই মন্দিরের ভেতরে পালিত হয়, ওই কারণেই বাইরে থেকে দেখা একটু অসুবিধাজনক। তার একটাই কারণ, এখানে পুলিশের পাহারা রয়েছে, বেষ্টনীয় রয়েছে, আর এদিকে বাঁশ দিয়ে ঘিরে রেখেছে সমস্ত। দেখুন ভক্তরা আকুল হয়ে রয়েছে সেই দৃশ্য দেখার জন্য, এবং এখানেও কীর্তন করছে বা হরিনাম করছে, এবং ভেতরে হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। সামনে দাঁড়িয়ে রয়েছে, ওদের দেখা যাচ্ছে না। ফোন করতে পারবো না, বৌদির ডেকে দে, বৌদির। এই দরজার ভেতরে শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে। এখান থেকে এইটুকুই দেখা যাচ্ছে, এত ভিড় কিছুই দেখা যাচ্ছে না। আসল কথা, শ্রাদ্ধ অনুষ্ঠান বা এই শ্রাদ্ধ অনুষ্ঠান দেখতে নেই বা ছবি তুলতে নেই, ওর জন্য ভেতরে করছে এবং সামনে গার্ড করে দাঁড়িয়ে আছে। দেখাও যাবে না, ছবিও তোলা যাবে না, ভিডিও তো করা যাচ্ছেই না। এই একটাই কারণ, সামনে পুরো গার্ড করে দাঁড়িয়ে রয়েছে, মানে দেখা যায় না তাই। কত ভিড় এখানে, দেখুন কত ভিড় এবং কত মানুষ মাতাওয়ারা রয়েছে। মানুষ মাতাওয়ারা এই দৃশ্য দেখার জন্য, আর কতটা ভিড়। একটু দেখে একটু সামনে যায়, ভিড় আমার পেছনে। প্রচুর ভক্তের ভিড় এখানে, প্রচুর মানুষের ভিড়। আমি ভেতরে দাঁড়িয়েছিলাম আর এত গরম লাগছিল, মানুষের গায়ের গরমে, প্রচণ্ড গরম আর ভালোই ভিড়। আর বেশ কিছু সময় এই শ্রাদ্ধ অনুষ্ঠান পালিত হবে বা অনুষ্ঠিত হবে। হওয়ার পরে এখান থেকে নিয়ে যাবে গঙ্গার ঘাটে, যেই ঘাট আমি একটু আগে আপনাদের দেখিয়ে আসলাম, সেই ঘাটে নিয়ে যাওয়ার পর ওখান থেকে রাজবেশ করাবে। ঘাটে গিয়ে স্নান করে রাজবেশ করে আবার নিয়ে আসবে এই পুরনো মন্দিরে। সেটার ক্ষেত্রে অনেকটা সময় লাগবে এবং এরকমই ভিড় থাকবে। তার গোপীনাথের পেছনে পেছনে এইরকম ভক্তবিন্দুরাও যাবে। প্রচুর লোক এসছে আজকে এখানে, খুব কম করে হলেও অনেক লোক, গোনা যাচ্ছে না, এত বড় এরিয়া, তবে লোক প্রচুর।
ওখানে একজন বললেন গঙ্গাঘাটে যাবে, তো আমি পুরোহিতের কাছে শুনলাম গঙ্গার ঘাটে যাবে না, যারা সেবায়ত এখানকার স্থানীয় মানুষ তারা বলছে গঙ্গার ঘাটে যাবে না, ওইখান থেকে এই মন্দিরে এসছে পিণ্ডদান করছে, পিণ্ডদান প্রক্রিয়া চলছে এখন, চলার পরে আবার রাজবেশ করে এই মন্দিরেই যাবে। এই যে মূল মন্দির বা পুরোনো মন্দিরের সামনে প্রচুর ভিড় রয়েছে। একটু পরেই গোপীনাথকে নিয়ে আসা হবে, ভগবানকে নিয়ে আসা হবে এখানে, ওই জন্য ভক্তরাও আস্তে আস্তে এদিকে চলে আসছে। ওখানকার পিণ্ডদান প্রক্রিয়া প্রায় শেষের মুখে, একটু পরে এখানে নিয়ে আসা হবে এবং এখানে নিয়ে আসার পরে আবার রাজবেশ করিয়ে নিজ আসনে অধিষ্ঠিত হবে গোপীনাথ। পুরো সিকিউরিটি বেষ্টনীর মধ্যে দিয়ে এখন নিয়ে আসা হচ্ছে গোপীনাথজিউকে। আগে স্থানটা এরকমভাবে শুদ্ধ করে তারপরে গোপীনাথজিউকে নিয়ে আসা হচ্ছে। দেখুন কত ভক্তের ভিড় এবং ছুটে ছুটে আসছে সবাই। কত ভক্তের ভিড় দেখুন এখানে এখন অনেকক্ষণ ধরে অনুষ্ঠান হবে এবং সবাই সেই অনুষ্ঠান দেখবে, রাজবেশ করানো হবে সেটাও দেখবে। তবে আমাদের অনেক দূর যেতে হবে, ওর জন্য আমরা এখন বেরিয়ে যাব। দেখুন কত মানুষ মাতোয়ারা, দেখুন বাচ্চারাও মাথায় হরে কৃষ্ণ লিখে এরকমভাবে সেজে গুজে নাচ করছে। তো মেলা শেষ করে বেরোচ্ছি, মেলার দৃশ্য আপনারা দেখতে পারলেন। কেমন লাগলো এই দৃশ্য দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এত সুন্দর দৃশ্য বছরে একবার মাত্র দেখা যায়, সারা পৃথিবীর মধ্যে শুধুমাত্র এই জায়গাতেই দেখা যায় যেখানে ভগবান স্বয়ং ভক্তের শ্রাদ্ধ অনুষ্ঠান করছেন। এবং একমাত্র এই জায়গাটা দেখা যায় একদিনে, মানে বছরের একটা দিনেই নির্দিষ্ট সময়ে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, জয় হিন্দ, জয় শ্রীকৃষ্ণ।